হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি বাটা দিয়ে এঁচোড় আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে একবার চিংড়ি বাটা দিয়ে এঁচোড় আলুর কষা তরকারি রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে হবে অসাধারণ টেস্টি। তো রেসিপিটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। এখানে দেখো রেসিপিটি বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতো এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড় কীভাবে খুব সহজে কেটে নিতে হয় এর আগের ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা দেখলে খুব সহজে কিন্তু এঁচোড়টা কেটে নিতে পারবে। তো দেখো এঁচোড়টাকে ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, কারণ এই রেসিপিতে এঁচোড়টাকে আলাদা করে সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। এঁচোড়টাকে একবারেই আমি রান্না করব, যার কারণে এই রান্নার স্বাদ হবে দুর্দান্ত। এঁচোড়টাকে কেটে নেওয়ার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখন এই এঁচোড়টাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এঁচোড় রান্না করার জন্য এখানে দেখো আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটো, আর লাগবে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো আলুটাকে কিভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। একটা আলুর মাঝখান থেকে এইভাবে 4 ফালি করে কেটে নিতে হবে, তাহলে আলুটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তার সাথে দুটো পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব, যাকে বলে একদম ফাইন চপ করে কুচি করে নেব। আমি তো আমার সুবিধা মতো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দুটো পেঁয়াজকে দেখো খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম, তারপর একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এখন আমি টমেটোটাকেও কেটে নেব, টমেটোর মাঝখান থেকে 2 ফালি করে কেটে নেব। তারপরে টমেটোর বোটার দিকটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে টমেটোটাকে ঠিক এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব। আলু, টমেটো, পেঁয়াজ খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে জাস্ট 2.5 থেকে 3 চামচের মতো দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল। আর এঁচোড়ের এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিতে হবে। কড়াই আর তেলটাকে খুব ভালো মতো গরম করে তারপরে আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। আলু ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে দেখবে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে আলুটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো দেখো আলুগুলোকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকে ভেজে নেব। এই রেসিপিতে এঁচোড়টাকে আলাদা করে সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, জাস্ট এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে, তাহলে দেখবে এঁচোড়টা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এঁচোড় ভাজার সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে দেবো একটু হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাহলে দেখবে এঁচোড়ের কালারটা কিন্তু দুর্দান্ত হবে। একদমই সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। আমি জাস্ট একটু কালারের জন্য ব্যবহার করি, তবে তোমরা যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো। তো এই নুন, হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে এঁচোড়টাকে একটু ভেজে নেবো। তাহলে দেখবে ভাজতে ভাজতেই কিন্তু এঁচোড়টা খুব সুন্দরভাবে অনেকটাই নরম হয়ে যাবে। তো এঁচোড়টা ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে রেডি করে রাখবো। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো চিংড়ি। তো এখানে আমি 10-12 পিসের মতো একদম ফ্রেশ জ্যান্ত চিংড়ি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এই চিংড়ির মধ্যে কিন্তু একটা কালো সুতোর মতো অংশ থাকে, সেটাকে কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে। এরকম চিংড়ি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি থাকে। তো সেখান থেকে কয়েক টুকরো চিংড়ি বেটে যদি এইভাবে এঁচোড় রান্না করা হয়, তাহলে দেখবে এর স্বাদ মুখে লেগে থাকবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। আর এই চিংড়িগুলো কিন্তু একদমই ফ্রেশ। তো চিংড়িগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এখানে প্রায় 10-12টার মতো চিংড়ি আছে। তো চিংড়িগুলো দেওয়া হয়ে গেলে তার সাথে দিতে হবে আদা কুচি। এখানে আমি প্রায় 1 ইঞ্চি মতো আদাকে ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পরিমাণটা অ্যাড করে দিতে পারো। সাথে দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন, মাঝখান থেকে 2 ফালি করে কেটে দিয়ে দিলাম। এবারে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে চিংড়ি সহ মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখো চিংড়ি সহ মশলার একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব।
তো চিংড়ি সহ মশলাটাকে ঠিক এইভাবে একদম মিহি করে বেটে নিতে হবে। আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে এঁচোড়টাকে ভেজে নিয়েছি। এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে এঁচোড়টাকে ভাজলেই দেখবে ভাজতে ভাজতেই কিন্তু এঁচোড়টা অনেকটাই নরম হয়ে যাবে। এই রেসিপিতে এঁচোড়টাকে আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তার জন্য এঁচোড়টাকে যদি এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়, ভাজতে ভাজতে দেখবে এঁচোড়টা অনেকটাই নরম হয়ে যাবে আর খেতেও বেশ দারুণ লাগবে। তো এঁচোড়টাকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়টাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো এঁচোড়টাকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে ওই কড়াইতে 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে ফোড়ন। তারপর আমি এর মধ্যে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে 2টো ছোটো সাইজের তেজপাতাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একদম নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে আর পেঁয়াজের মধ্যে এরকম একটা সোনালি রং ধরবে, তখন এর মধ্যে চিংড়ি সহ যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। মশলার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। তো চিংড়ির পেস্টটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো। হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে হাফ চামচ থেকে একটু কম দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও বেশ কিছু সময় ধরে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চিংড়ির কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, সাথে সাথে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মশলাটাকে এইভাবে কষাতে কষাতে দেখবে চিংড়ি থেকে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। তো মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে 2 থেকে আড়াই চামচের মতো ফ্যাটানো টক দই। টক দইটাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে। আর চেষ্টা করবে এঁচোড়ের এই রেসিপিতে একটু টক দই দিতে, তাহলে দেখবে এঁচোড়ের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ থেকে 1 চামচের মতো চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। এঁচোড় রান্না যদি একটু হালকা মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু দারুণ লাগে। তো টক দই আর হাফ চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টক দইটা যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনি আর টক দইটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, তার সাথে ভেজে রাখা এঁচোড়টাকেও দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে মশলার সাথে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এই সময় এর মধ্যে দিতে হবে হাফ চামচ ভাজা মশলা। ভাজা মশলা বলতে এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর এঁচোড়ের মধ্যে যদি একটু ভাজা মশলা দেওয়া হয় এঁচোড়ের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। আর এর মধ্যে যেহেতু চিংড়ি বাটা দেওয়া আছে, ভাজা মশলা দিলেই কিন্তু আরও বেশি টেস্টি হবে। ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 4 থেকে 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলে এঁচোড়ের মধ্যে যে মশলাটা সেই মশলাটা বেরিয়ে আসবে, যার কারণে এঁচোড় আর আলুটা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে গরম জল। তো বন্ধুগণ, আজকে আমি চিংড়ি বাটা দিয়ে এঁচোড় আলুর তরকারিটাকে একটু কষা কষা করে রান্না করব। সে আন্দাজে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু একটু ঝোলঝোল করেও রান্না করতে পারো, আবার চাইলে আমার মতো করে একটু কষা কষা করেও রান্না করতে পারো। যেভাবে এই রান্না করো না কেন, যেহেতু চিংড়ি বাটা দিয়ে আছে, এঁচোড় আলুর তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 6-7 মিনিট সময় ধরে এঁচোড় আলুর তরকারিটাকে একটু রান্না করে নিতে হবে। তো 6-7 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
এঁচড়টা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, আর সাথে সাথে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটা এঁচড় তোমাদের একটু হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এই কারণেই কিন্তু এঁচড়টাকে একদম ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে, তাহলে কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কিন্তু একবারেই এঁচড়টাকে এইভাবে রান্না করে নিতে পারবে। তাতেও কিন্তু খেতে অসাধারণ টেস্টি লাগবে। আলুটাও খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হয়েছে, আর তার সাথে সাথে মনে হলো এঁচড় আলুর এই তরকারিটা যদি আর একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তার জন্য এর মধ্যে আমি আরও হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি। তো স্বাদ মতো সামান্য পরিমাণে নুন আর একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরও একবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে এঁচড় আলু তরকারিটাকে রান্না করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে এঁচড় আলু তরকারিটাকে রান্না করে নিয়েছি। এরকম করে একটু কষা কষা করে আমি রান্না করলাম। তোমরা চাইলে কিন্তু একটু ঝোলঝোল করেও রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। নামানোর আগে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু শাহি গরম মশলার গুঁড়ো, তার সাথে দিতে হবে 1 থেকে 1.5 চামচের মতো একটু ঘি। সবশেষে যদি একটু শাহি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায়, তাহলে চিংড়ি বাটা দিয়ে এঁচড় আলুর কষা কষা তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে চিংড়ি বাটা দিয়ে এঁচড় আলুর তরকারিটা খেতে অসাধারণ টেস্টি হবে। স্বাদে গন্ধে ভরপুর চিংড়ি বাটা দিয়ে এঁচড় আলুর তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই চিংড়ি বাটা দিয়ে এঁচড় আলু তরকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।